দর্শক, সোনালী নিউজ রুম সংলাপে আজকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আমার পাশে রয়েছেন আমার সহকর্মী রিয়াদ হোসেন। কেমন আছেন রিয়াদ ভাই? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। গণভোটের বাস্তবায়ন কোথায়? আসলে গণভোটটা আপনি দেখবেন জুলাই গণ অভ্যুত্থানের পরে একই সাথে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কিন্তু বিএনপি এককভাবে কিন্তু সরকার গঠন করেছে। একই সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি গণভোটে হ্যাঁ না ভোটে কিন্তু হ্যাঁ ভোট কিন্তু জয়যুক্ত হয়েছে। পরে কিন্তু সংবিধানে আপনারা দেখতে পারবেন, সংবিধানে বিএনপি চাচ্ছে কিন্তু গণভোট বাস্তবায়ন করতে, কিন্তু তারা আসলে কিন্তু তুলনা দিচ্ছে গণভোট কিন্তু যে সংবিধান রয়েছে সেই সংবিধানে কিন্তু নাই, সেই জন্য তারা কিন্তু একটু তালবাহানা করছে। কিন্তু একই সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি গণভোট যদি বাস্তবায়ন না হয়, জামাত এবং এনসিপি কিন্তু বৃহত্তর আন্দোলনের ডাক দিতে পারে, এমন কিন্তু আভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু জানিয়েছে যে কোনো প্রকারে হোক গণভোটের যে রায় হয়েছে সেই জনগণের রায় কিন্তু বাস্তবায়ন করতেই হবে, না হলে তারা কিন্তু সাধারণ জনগণ এবং বৃহত্তর আন্দোলনের ডাক দিবে। একই সাথে কিন্তু আমরা দেখতে পেরেছি বর্তমানে যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে সালাউদ্দিন সাহেব, তিনি কিন্তু বলেছে গণভোটের রায় তারাও কিন্তু বাস্তবায়ন করতে চায়। কিন্তু আইনমন্ত্রী যিনি রয়েছে তিনি কিন্তু সংবিধানে দোহাই দিয়ে কিন্তু এটা একটু পিছ করে দিচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। একই সাথে কিন্তু দেখবেন প্রতিদিনই কিন্তু সংসদে গণভোট নিয়ে কিন্তু কোনো না কোনো প্রশ্ন থাকে এবং গণভোট বাস্তবায়ন করার জন্য এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলাম রয়েছে, একই সাথে হাসনাত আব্দুল্লাহ রয়েছে, জামাতের কিন্তু তাহের রয়েছে এবং হয়েছে তারা কিন্তু চাচ্ছে গণভোট কোনো প্রকারে যেন বাতিল না হয়, জনগণের রায়টা কিন্তু বাস্তবায়ন করার জন্য তারা সর্বোচ্চটা চেষ্টা করবে। ধন্যবাদ আপনাকে। আসলে দেশে কিন্তু মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, আসলে এই যুদ্ধের পর কিন্তু সব দেশে কিন্তু তেলের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। আসলে যদি তেলের দাম এরকম যদি দিন দিন বেড়ে যায়, আসলে বাংলাদেশ সরকারের কি করণীয় উচিত আপনি মনে করেন? ধন্যবাদ রিয়াদ আপনাকে। আপনারা নিশ্চয়ই হয়তো জানেন যে ঢাকা সহ সারা বাংলাদেশে যে জ্বালানি তেলের যে সংকট দেখা দিয়েছে, এটি কিন্তু সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েছে। তেলের পাম্পগুলোতে যদিও একটি পাম্প খোলা থাকে, কিন্তু সেখানে দীর্ঘ সারিবদ্ধ লাইন থাকে। আপনার প্রাইভেট কার বা মোটরসাইকেল সবাই কিন্তু জ্বালানির জন্য অপেক্ষমান অবস্থায় দীর্ঘ লাইনে দাঁড়ায় থাকে। এখন এখানে যে সমস্যাটা হয়েছে যে ডিপো থেকে যে তেল সরবরাহের কথা তেলের পাম্পগুলোতে, এখানে যথেষ্ট পরিমাণ তেল সরবরাহ তারা করছেন না। এতে একটি রাস্তার মধ্যে ধরেন আপনি ঢাকা চট্টগ্রাম বা ঢাকা টাঙ্গাইল রুটে অথবা গাবতলী বা আমিনবাজারের রোডে, এই প্রবেশের মুখে একটি পাম্পের মধ্যে ওরা তেল দিচ্ছে, কিন্তু সেখানে অন্যান্য পাম্পগুলো তেল দিচ্ছে না। তার মানে তারা বোঝাচ্ছে এটাই যে জ্বালানি তারা যতটুকু প্রয়োজন অকটেন বা পেট্রোল বা ডিজেল পাচ্ছে, সেটাতে তারা আসলে গণপরিবহনে তেলের সরবরাহ করতেছে। এই কারণে আসলে একটি পাম্পে যেহেতু তেল দেয় আর অন্যান্য পাম্পগুলো যেহেতু বন্ধ থাকে, এতে গণপরিবহন বা মোটরসাইকেলে যারা রাইড শেয়ারিং করেন বা বিলাসবহুল গাড়িতে যারা চলাফেরা করেন বা অফিসে যারা চলছেন, এই প্রাইভেট কার বা মাইক্রোবাস বা মোটরসাইকেল এগুলো আসলে দীর্ঘ একটি লাইন থাকে। এবং একটা পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে ঢাকার খুব ব্যস্ততম এলাকা আপনার মৎস্য ভবনের রমনা ফিলিং স্টেশন, এখানে আমরা গতকাল সন্ধ্যার সময় একটা অবজারভেশন করছি। এখানে দেখলাম যে একজন মোটরসাইকেল আরোহীর প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগে ওই তেলের নজল পর্যন্ত পৌঁছাতে। অর্থাৎ সে যে তার দৈনিক যে কর্মদিবসের যে সময়গুলো থাকে, পাম্প খোলা পাওয়ার পরেও কিন্তু সে নির্দিষ্ট সময়ে তেল পাচ্ছে না। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তার সে দিনের যে একটা অংশ যে কাজের সময়, এটা কিন্তু পাম্পই তার ব্যয় হয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষ অনেক বিভ্রান্তের মধ্যে পড়ছে, ভোগান্তির মধ্যে পড়তেছে। তাই আমরা যতটুকু জানতে পেরেছি, ভারত থেকে সরকার বাংলাদেশে তেল আমদানির যে ব্যবস্থা করেছিল, সেটা খুব দ্রুত নাগাদ বাংলাদেশে সংযুক্ত হবে এবং বিভিন্ন পাম্পে যে স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে তেল সরবরাহের, এটা আসলে সংকট কেটে যাবে আমরা মনে করছি। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেরেছি আসলে তেলের যে সংকট যখন শুরু হয়েছে, একই সাথে কিন্তু যে একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মজবুত করে রাখছে সরকার। কিন্তু এই সিন্ডিকেটকে ধরার জন্য একটা টিম গঠন করে দিয়েছে। একসাথে তিনি বলছে যে ধরে দিতে পারবে তাকে একটা সরকারিভাবে পুরস্কার দিবে। আসলে এই সিন্ডিকেটের সরকার ধরতে পারবে কি না, সরকারের কার্যকর দেখে আপনার কি মনে হচ্ছে?
না, এটা আসলে সরকার বলছে সরকারের পক্ষ থেকে, কিন্তু এটা আসলে কার্যকরিতা নাই। আপনার শহরের পাম্পগুলোতে সব ধরনের গণমাধ্যমরাই কিন্তু এখন সংবাদ প্রকাশ করছে, কেউ লাইভ করতেছে এবং বিভিন্নভাবে তথ্য অনুসন্ধান করতেছে। সরকার যে কথা বলে দিয়েছে আসলে ওই ধরনের কোনো ধরনের আমরা স্বেচ্ছাসেবক আমরা ওইভাবে লক্ষ্য করি নাই, পাচ্ছি না। আমরা দেশে বিভিন্ন জায়গায় দেখছি তেলের সংকট, বাস্তবে কিন্তু আমরা মাঠে যায় দেখি 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত লাইন ছড়িয়ে যাচ্ছে। আসলে সরকারের পক্ষ থেকে বলছে তেল মজুত রয়েছে, কোনো সংকট নেই। আসলে বাস্তব জমিনে আপনি যে কি দেখতে পাচ্ছেন এবং যারা তেল নেওয়ার জন্য দীর্ঘ 2 থেকে 3 কিলোমিটার রাস্তায় দাঁড়িয়ে থাকে তাদের সাথে কথা বলে আপনি কি জানতে পেরেছেন? রিয়াদ, আপনি হয়তো জানেন যে নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় এবং ফতুল্লার দুটি ডিপো আছে। এই ডিপোগুলো কিন্তু শহরের অধিকাংশ জায়গায় জ্বালানি সংকটের চাহিদা পূরণ করে, যে কিনা আপনার বিমানবন্দর এলাকায় যে বিমানের যে জেট ফুয়েল এটাও কিন্তু নারায়ণগঞ্জ থেকে সরবরাহ করা হয়, এবং যে শহরের যে পাম্পগুলো রয়েছে তেলের পাম্প, এই পাম্পগুলো কিন্তু আপনার নারায়ণগঞ্জের গোদনাইল এবং ফতুল্লা এলাকার যে ডিপো রয়েছে সেখান থেকেই সরবরাহ হয়। এই তেলগুলো আসলে মূলত শহরের নির্দিষ্ট কয়েকটি পাম্পেই পৌঁছায় ডিপো থেকে, এবং অন্যান্য পাম্পগুলো শিডিউল অনুযায়ী তেল পায়, যে কারণে অন্যান্য পাম্পের বন্ধ থাকে এবং যেই পাম্পটি তেল পাওয়ার পর সচল থাকে সেখানে আপনারা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন। অর্থাৎ সহজ কথায় বলা চলে যে সরকার পাম্পের উপরে না, যদি ডিপোকে চাপ দেওয়া হয় এবং ওখানে মনিটরিং করা হয় যে তেলের পাম্পগুলো তো প্রতিদিনই সরবরাহকৃত জ্বালানি পাওয়ার কথা, কিন্তু সেখানে নির্দিষ্ট রাস্তার মধ্যে একটি তেলের পাম্পে তেল পাচ্ছে, আবার সেটি পরের দিন বন্ধ থাকতেছে, ওই রাস্তার অন্য আরেকটি পাম্পে তেল পাচ্ছে। তা মানে একেবারেই সহজ ভাষায় ডিপো থেকে এই ধরনের সিন্ডিকেট আকারে তেলের পাম্পগুলোকে পর্যায়ক্রমে তেল দিচ্ছে, আর সাধারণ মানুষ এই ভোগান্তিতে পড়তেছে। সরকারের দৃষ্টি যদি দিতে হয় তাহলে আপনার ডিপোতে আপনার ভালো করে দৃষ্টি দিলে আসলে এই সমস্যার সমাধান করা সম্ভব। যেহেতু সরকারের দাবি যথেষ্ট পরিমাণে তেল মজুদ রয়েছে, তো পাম্পে তো তেল সরবরাহের তো কোনো ঘাটতি দেখার কথা না, কিন্তু সেখানে একই রাস্তায় আপনার 12 থেকে 13টি জ্বালানি তেলের পাম্প রয়েছে, পাশাপাশি অনেকে গ্যাস সরবরাহ করে, কিন্তু প্রত্যেকটা পাম্পের ভিতরে আপনার এই ডিজেল, অকটেন এবং পেট্রোল সরবরাহের জন্য নজেল রয়েছে, কিন্তু এই পাম্পগুলো বন্ধ। অর্থাৎ ডিপো থেকে তো সবগুলো পাম্পেরই তেল পাওয়ার কথা, একটা পাম্পে তেল কেন পাইলো? আসলে সরকার যে পদক্ষেপ নিয়েছে, আসলে সরকার যে পদক্ষেপটা নিয়েছে, সরকার কি সফল হবে আপনি মনে করেন? আর সরকারের যদি সৎ ইচ্ছা থাকে অবশ্যই সরকার সফল হবে, এবং সরকারের দৃষ্টিকোণ থেকে সব জায়গায় দৃষ্টিগোচর করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কোথায় দুর্নীতি হচ্ছে বা অনিয়ম হচ্ছে, এই বিষয়গুলো সরকার ঠিক মতো নজরদারি রাখলে, সিন্ডিকেট ভাঙতে পারলে, তাহলে জনগণের যে ভোগান্তি এটা আমরা সামনে দেখতে পাবো না। দর্শক, আজ এই পর্যন্তই। সোনালী নিউজে আমরা দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, একটি হচ্ছে গণভোট আর একটি হচ্ছে জ্বালানি তেলের সংকট। সামনে নতুন কোনো পর্ব নিয়ে আমরা হাজির হব, আমাদের সাথেই থাকবেন।